আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার বারবার বা ঘন ঘন প্রস্রাব হয়? প্রস্রাব করে আসছেন, প্রস্রাব করার ৫ থেকে ১০ মিনিট পরে আপনার আবার প্রস্রাবের বেগ আসছে। আপনি প্রস্রাব করতে যাচ্ছেন, দেখছেন প্রস্রাব করতে গেলেও আপনার ১-২ ফোঁটা প্রস্রাব হচ্ছে। তলপেটে প্রচুর চাপ দিয়ে প্রস্রাব করতে হচ্ছে। রাতে যতক্ষণ জেগে থাকছেন, ঘুম চলে আসার আগে আপনার বারবার প্রস্রাবের বেগ আসছে, বারবার বাথরুমে যেতে হচ্ছে। ইভেন কখনো, কখনো রাতের বেলাও ঘুম ভেঙে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে। আপনার যদি এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে এই ভিডিওটা আসলে একদম আপনার জন্য। আমি ডাক্তার মোহাম্মদ আবু নাহিদ, আমি একজন ইউরো অ্যান্ড্রোলজিস্ট। আমি কাজ করি ইউরোলজি, মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল হেলথ এবং পুরুষের বন্ধ্যাত্ব বা মেল ইনফার্টিলিটি নিয়ে। একটু আগে যে সমস্যাগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই সমস্যাগুলো আসলে বেশ কিছু কারণে হতে পারে। যেমন একটা হচ্ছে খুব কমন কারণ ডায়াবেটিস। যদি কারো ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বা ঘন ঘন প্রস্রাব হতে পারে। এর বাইরে যদি প্রস্রাবের ইনফেকশন থাকে তাহলে আপনার এই রকম সমস্যা হতে পারে। প্রস্রাবের রাস্তায় যদি কোনো পাথর থাকে, তারপর যদি কিছু নিউরোলজিক্যাল ডিজিজ হয় অর্থাৎ মাথার কিছু ডিজিজের কারণেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। ইভেন প্রস্রাবের রাস্তায় যদি মাংস বড় হয়, যেটাকে আমরা প্রোস্টেট বলি, সেটার কারণে এরকম হতে পারে। প্রস্রাবের রাস্তা যদি চেপে যায় সেটার কারণে কিন্তু এরকম হতে পারে। ইভেন কখনো কখনো খুব কম হলেও ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসতে পারে। তো তাহলে যখনই এরকম সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন তখন আমরা কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি বোঝার জন্য যে আসলে এক্স্যাক্টলি কি কারণে আপনাকে বারবার প্রস্রাবে যেতে হচ্ছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি কোনো কারণ না খুঁজে পাই, তখন আমরা আসলে এটাকে একটা রোগ হিসেবে গণ্য করি, যে রোগটার নাম ওভার অ্যাক্টিভ ব্লাডার। আচ্ছা, তাহলে এই ওভার অ্যাক্টিভ ব্লাডার রোগের কথা আপনি শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু এই রোগটা হচ্ছে এরকম যে আমাদের যে প্রস্রাবের থলি, এই প্রস্রাবের থলির কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। যেমন একটা সুস্থ মানুষের প্রস্রাবের থলি ৩৫০ থেকে ৫৫০ এমএল প্রস্রাব ধরতে পারে। ৩৫০ থেকে ৫৫০ এমএল প্রস্রাব ধরার পরে সে কিন্তু ব্রেনকে সিগন্যাল পাঠায় যে তোমার এখন প্রস্রাব করে আসতে হবে। কিন্তু কোনো কারণে যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার থাকে তাদের ব্লাডারটা এক্সট্রা সেনসিটিভ হয়। তাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা সুস্থ মানুষের ক্ষেত্রে যেমন ৩৫০ থেকে ৫৫০ এমএল প্রস্রাব জমা আসলে তার কাছে প্রস্রাবের বেগটা আসে। যাদের ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ ব্লাডার তাদের ক্ষেত্রে দেখা যায় ৫০ থেকে ১০০ এমএল প্রস্রাবের থলিতে জমা হলেই তার ব্রেনের কাছে সিগন্যাল চলে যায় যে তুমি এখন প্রস্রাব করো। যে কারণে প্রস্রাবের থলিতে খুব বেশি প্রস্রাব না থাকার পরেও বারবার প্রস্রাবের বেগটা আসে। এখন এই ওভার অ্যাক্টিভ ব্লাডার, এটা কিন্তু কোনো একটা মারাত্মক ডিজিজ না, কিন্তু এটা আসলে আমরা যারা এই রোগে ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে খুব কষ্ট হয়ে যায়, তার কারণ এটা আসলে খুব যন্ত্রণাদায়ক একটা অসুখ। এখন এই ওভার অ্যাক্টিভ ব্লাডার ওষুধটা আসলে চিকিৎসা কি? ওভার অ্যাক্টিভ ব্লাডারের মোট ৪ ধাপে চিকিৎসা আছে। ১ নাম্বার, কিছু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি ওভার অ্যাক্টিভ ব্লাডারের উপসর্গগুলোকে কমায় আনতে পারেন। ২ নাম্বার, আমরা কিছু ওষুধ দিতে পারি। ৩ নাম্বারে আমরা কিছু ইনজেকশন দিতে পারি প্রস্রাবের থলিতে, এবং ৪ নাম্বারে ইভেন কখনো কখনো অপারেশন পর্যন্ত যাওয়া লাগে। তবে আসার কথা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই জীবনযাত্রার মান পরিবর্তন এবং কিছু ওষুধপত্রের মাধ্যমে আপনি কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন। এখন আমি আপনাকে টোটাল ৫টা রুল বলে দিব যেটার মাধ্যমে আপনি আপনার এই ওভার অ্যাক্টিভ ব্লাডের উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। কারণ ১ নাম্বার হচ্ছে আপনাকে পানির পরিমাণ কমায় দিতে হবে। আমাদের একটা খুব ভুল ধারণা আছে। আমরা ভাবি যে কিডনি ভালো রাখার জন্য আসলে আমাদেরকে প্রচুর পানি খেতে হবে। এটা একটা ভুল ধারণা। কিডনি ভালো রাখার জন্য আপনাকে পরিমিত পানি খেতে হবে। একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সারা দিনে ৮ গ্লাস পানি এনাফ। সুতরাং আপনি যদি প্রচুর পানি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে পানির পরিমাণটা কমায় আনতে হবে, এবং সারাদিন আপনার চেষ্টা থাকতে হবে যে আপনি ৬ থেকে ৮ গ্লাসের বেশি পানি খাবেন না। তাহলে দেখবেন যে আপনার যে বারবার প্রস্রাবের বেগ আসে সেটা অনেকখানি নিয়ন্ত্রণ হয়ে যাবে। ২ নাম্বার, আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি চা কফি খেয়ে থাকেন সেটার পরিমাণ কিন্তু একদম কমায় দিতে হবে। চা, কফি, সিগারেট এরা যেটা করে আপনার প্রস্রাবের থলিটাকে কিন্তু সেনসিটিভ করে ফেলে এবং প্রস্রাবের পরিমাণও বাড়ায় দেয়। সুতরাং আপনার যদি এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের সিম্পটম গুলো থাকে, বারবার বাথরুমে যেতে হয়, তাহলে আপনাকে চা, কফি এবং সিগারেট এগুলোকে কিন্তু কমায় দিতে হবে। এর বাইরেও আরো কিছু খাবার আছে যেগুলো আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে খাবারগুলো খেলে আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, সেগুলিকে আপনাকে সচেতনভাবে এভয়েড করতে হবে। অনেকে ইভেন বলেন যে মিষ্টি খাওয়ার ফলে তাদের এই প্রস্রাবের সমস্যাটা বেড়ে যাচ্ছে। সুতরাং তার ক্ষেত্রে আপনাকে মিষ্টিটাকে অ্যাভয়েড করতে হবে। জাস্ট আপনি নিজে খেয়াল করবেন কোন কোন খাবারগুলো আপনি খেলে আপনার এই ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা বাড়ে, সেই খাবারটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ৩ নাম্বার হচ্ছে যে আপনি রাতে ঘুমাতে যাওয়ার ২ ঘন্টা আগে শেষ পানি খাবেন। অর্থাৎ ধরেন আপনি যদি রাত ১১টায় ঘুমান বা ১২টায় ঘুমান, তাহলে তার ২ ঘন্টা আগে অর্থাৎ ৯টা অথবা ১০টায় আপনাকে খাবার দাবার কমপ্লিট করে পানি খেয়ে শেষ করে ফেলতে হবে। এরপর আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে প্রস্রাব কমপ্লিটলি ক্লিয়ার করে আপনি ঘুমাতে যাবেন। তাহলে দেখবেন রাতে যে আপনার বারবার প্রস্রাব করতে হচ্ছে সেটার পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। ৪ নাম্বার হচ্ছে আপনার পায়খানা নরম রাখতে হবে। যেহেতু প্রস্রাবের থলির ঠিক পেছনেই পায়খানাটা থাকে, পায়খানার যে মলদ্বারটা থাকে,
সুতরাং পায়খানা যদি শক্ত হয় তাহলে এই মলদ্বারে পায়খানাটা জমে যেটা করে প্রস্রাবের থলিতে চাপ দেয়। তাহলে 4 নাম্বার কাজ আপনি যেটা করতে পারেন, আপনার পায়খানাটাকে নরম রাখতে। এখন আসি হচ্ছে 5 নাম্বার টেকনিক, যেটা হচ্ছে কি যে আমরা একদম প্রথমে যেটা বলেছি আপনাকে যে আমাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার, আমাদের ব্লাডারের যে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি সেটা অনেকখানি কমে যায়। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ব্লাডারের ধারণ ক্ষমতাটা বাড়াতে হবে। এখন সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের কিছু টেকনিক আছে যেটাকে আমরা বলছি আর্চ সাপ্রেশন টেকনিক। ধরা যাক যে আপনি ঘুম থেকে উঠলেন 8টার দিকে, সকাল 8টায় আপনি প্রস্রাব করলেন, 8টা 10-এ আপনার আবার প্রস্রাবের বেগ আসছে। আপনাকে চেষ্টা করতে হবে যে যখনই আপনার প্রস্রাবের বেগ আসবে আপনি সাথে সাথে দৌড়ে বাথরুমে যাবেন না। তার কারণ এই 10 মিনিটে আপনার প্রস্রাবের থলিতে এমন কোনো প্রস্রাব জমা হয় নাই যেটার কারণে আপনাকে একদম দৌড়ে যে প্রস্রাব করতে হবে এবং আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা যেহেতু আপনার প্রস্রাবের থলিটা ওভার সেনসিটিভ, আপনাকে যেটা করতে হবে, এই যে আপনি 8টায় প্রস্রাব করে 8টা 10 আবার প্রস্রাব করতে যাচ্ছেন, এই সময়টাকে আস্তে আস্তে বাড়াইতে হবে। আপনার টার্গেট থাকবে যে এক প্রস্রাব থেকে আরেক প্রস্রাবে আপনার গ্যাপটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা যাতে হয়, এবং 2 থেকে 3 ঘন্টা যদি আপনি প্রস্রাব ধরে রাখেন আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে কি করতে হবে, আপনি 8টায় প্রস্রাব করছেন, 8টা 10-এ আপনার প্রস্রাবের বেগ আসছে, আপনার এই সময়টাকে আস্তে আস্তে বাড়ায় নিয়ে আসতে। আপনি তো প্রথমেই পারবেন না, সেই জন্য আপনাকে গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। তাহলে আপনাকে তখন কি করতে হবে, আপনি ধরেন এই সপ্তাহে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখে আপনি টার্গেট করবেন যে আগে আমি 10 মিনিট পর পর প্রস্রাবে যেতাম, এখন আমি 20 মিনিট বা 25 মিনিট পর পর প্রস্রাবে যাব। এক সপ্তাহে আপনি এই টার্গেটটা যখন ফিল আপ করে ফেলবেন, পরের সপ্তাহে আপনি টাইমটা আরো বাড়ায় ফেলবেন। তখন আপনার টার্গেট থাকবে যে যেহেতু আমি আগে 20 মিনিট পর পর প্রস্রাবে যাচ্ছি, এই সপ্তাহে অর্থাৎ জানুয়ারির 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনার টার্গেট থাকবে আপনি প্রস্রাব করতে যাবেন 40 মিনিট পর পর। তারপরের সপ্তাহে আপনি এটাকে আরো বাড়িয়ে 1 ঘন্টা করবেন, এভাবে 1 ঘন্টা 20 মিনিট করবেন তারপরের সপ্তাহে। এভাবে আস্তে আস্তে আপনার টার্গেট থাকবে যে আপনি 2 বার যখন প্রস্রাব করেন, এই 2 বার প্রস্রাবের মধ্যে আপনার গ্যাপটা থাকবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। এখন এই কাজটা করার সময় আপনি কিছু ডিফিকাল্টিজ ফেস করবেন। যেমন আমি আপনাকে খুব সহজে বলে দিলাম যে আপনার 8টায় প্রস্রাব করার পরে 8টা 10-এ আবার প্রস্রাব আসছে। আপনি খানিকক্ষণ প্রস্রাবটা আটকে রেখে 8টা 20-এ যান। কিন্তু এটা তো আপনার জন্য ডিফিকাল্ট হবে। তখন আপনি কি করবেন? আপনাকে টেকনিকটা ফলো করতে হবে যেটার নাম আমি আপনাদেরকে আগেই বলেছি। যেটার নাম হচ্ছে আর্চ সাপ্রেশন টেকনিক। আর্চ সাপ্রেশন টেকনিকে আপনি কি করবেন? যখনই আপনার প্রস্রাবের বেগটা আসবে, তখনই আপনারা জানেন যে আমরা যখন প্রস্রাব করতে থাকি তখন কিন্তু এই প্রস্রাবটাকে আমরা কনসিয়াসলি হঠাৎ করে চাইলে বন্ধ করে দিতে পারি। আমাদের প্রস্রাবের রাস্তায় একটা মাংসপেশি আছে যেটাকে কন্ট্রাক্ট করে আমরা কি করি? আমরা কিন্তু আমাদের প্রস্রাবের বেগটা কমাই দিই। সেক্ষেত্রে আমরা তখন কি করব? যখনই আপনার প্রস্রাবের বেগ আসবে, ধরেন 8টায় আপনি প্রস্রাব করছেন, 8টা 10 আপনার প্রস্রাবের বেগটা আসছে। ওই সময় আমরা যে মাংসপেশির মাধ্যমে প্রস্রাবের বেগটা নিয়ন্ত্রণ করি সেটাকে খুব দ্রুত গতিতে 5 বার আপনি সংকুচিত করবেন, প্রসারিত করবেন, সংকুচিত করবেন, প্রসারিত করবেন। তাহলে দেখবেন খানিকক্ষণের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য আপনার প্রস্রাবের বেগটা চলে গেছে। তাহলে এটা হচ্ছে একটা টেকনিক যে যখনই আপনার প্রস্রাবের চাপ আসবে আপনি দৌড়ে প্রস্রাবে যাবেন না। আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে বসে পড়বেন, লম্বা নিঃশ্বাস নিবেন এবং একই সাথে আপনার প্রস্রাবের রাস্তায় মাংসপেশিটা 5 বার সংকুচিত করবেন, প্রসারিত করবেন। এটার মাধ্যমে তাহলে দেখবেন যে আপনার প্রস্রাবের যে বেগটা আসছিল সেটা খানিকক্ষণের জন্য চলে যাবে। এরপরও যদি কাজ না হয় তখন কি করবেন? আপনি আপনার মাইন্ড ডাইভার্সন করবেন। মাইন্ড ডাইভার্সন কিভাবে করবেন? ওই সময় কঠিন কিছু চিন্তা করতে হবে। যেমন একটা খুব সহজ টেকনিক হচ্ছে আপনি 100 থেকে 7 বের করা শুরু করতে পারেন। তাহলে আপনি প্রথমে চিন্তা করবেন যে 100 থেকে 7 বের করলে কত হয়? 93। 93 থেকে 7 বের করলে কত হয়? তখন কিন্তু আপনার ব্রেইন ক্যালকুলেট করবে এবং তার যে প্রস্রাবের দিকে যে নজর ছিল সেটা থেকে এই ক্যালকুলেশন আপনার মনোযোগটা চলে যাবে এবং তখন কিন্তু আপনার প্রস্রাবের বেগটা আবার কমে যাবে। সুতরাং এই টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রস্রাবের যে চাপটা আসছে যেটা আপনি আটকাতে পারছেন না সেটাকে কিন্তু খানিকটা ডিলে করতে পারেন। এর বাইরেও ধরেন আপনি যেটা করতে পারেন যে যখনই প্রস্রাবের বেগ আসছে আপনি একটা সুডোকু খেলতে পারেন, ক্যান্ডি ক্রাশ খেলতে পারেন। এটা আপনার উপরে, আপনি যেভাবে চান সেভাবে আপনি এটাকে করতে পারেন। এই টেকনিকগুলো ফলো করে আপনি যদি আপনার প্রস্রাবের 2টা প্রস্রাবের মধ্যে গ্যাপটাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলেই দেখবেন এই সমস্যাগুলো অনেকখানি চলে গেছে। এই 5টা টেকনিক ফলো করে আপনি খুব সহজেই এই ওভার অ্যাক্টিভ ব্লাডার বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে বাসায় বসেই মুক্তি পেতে পারেন। এরপরও যদি আপনার সমস্যা থেকে যায় ডেফিনেটলি আপনি একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করে ওষুধপত্র সাহায্য নিতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবার জন্য শুভকামনা।